সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। কাউনিয়া কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমি তোমাদের বায়োলজি ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে জীববিদ্যা প্রথম পত্রের উদ্ভিদবিদ্যার প্রথম অধ্যায় থেকে কোষের গঠন, কোষীয় অঙ্গাণুর গঠন এইসব নিয়ে তোমাদের সাথে আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে এই অধ্যায়ের কোষের যে প্রাণকেন্দ্র নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কতগুলো সুতার মতো বস্তু থাকে, ক্রোমাটিন তন্তু, যেগুলোকে ক্রোমোজোম বলা হয়। সেই ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তুর মূল গঠন যে রাসায়নিক উপাদানটা, সেটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএ ভৌত এবং রাসায়নিক গঠন, এই বিষয়টা নিয়েই আজকে তোমাদের সাথে আমি এই অনলাইন ক্লাসটাতে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তো এই নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে দুই একটা কথা বলে আমরা এর গঠনে চলে যাব। নিউক্লিক অ্যাসিড প্রথম আবিষ্কার করেন ফ্রেডরিক মিশার। যুদ্ধে আহত সৈনিকদের পুষ্কোষ থেকে এই বস্তুটাকে এই ফ্রেডরিক মিশার পৃথক করেন। পরবর্তীতে বিজ্ঞানী আল্টম্যান এতে অ্যাসিডের ধর্ম দেখতে পান, ফলে এর নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড। এবং তোমরা জানো যে নিউক্লিক অ্যাসিড দুই রকমের হয়, একটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, আর একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ডিএনএ এর গঠন নিয়ে এখন আলোচনা করব। তো আমি বোর্ডে ডিএনএ অণুর গঠনের একদিকে রাসায়নিক গঠন আর একদিকে ভৌত গঠন দুই পাশে তুলে রাখছি। শুরুতে আমরা ডিএনএ অণুর রাসায়নিক গঠনটা নিয়ে আলোচনা করব। কি কি রাসায়নিক উপাদান নিয়ে এই ডিএনএ অণুটা গঠিত হয়, সেটা আমি এই পাশে এগুলো তুলে দিছি। এক কথায় যদি বলা যায় যে ডিএনএ অণু রাসায়নিকভাবে কি দিয়ে গঠিত, তাহলে তার উত্তর হচ্ছে ডিএনএ অণু রাসায়নিকভাবে নিউক্লিওটাইড দিয়ে গঠিত। ডিএনএ অণুতে দুইটা সূত্রক থাকে, এই সূত্রক দুটি অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত হয়ে গঠিত হয়। সেই জন্য রাসায়নিক গঠনের ক্ষেত্রে বলা হয় ডিএনএ অণু পলিনিউক্লিওটাইড সূত্রক দ্বারা গঠিত। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে এই যে নিউক্লিওটাইড, কিছু নিউক্লিওটাইড আমি দেখাইছি। যে ডিএনএ অণুর যে গঠনটা আছে, এই গঠনটাকে যদি আমরা সরল করে দেখি, তাহলে দেখব যে এই ডিএনএ অণুতে সুগার থাকবে, এটা 5 কার্বন যুক্ত শর্করা। এই 5 কার্বন যুক্ত শর্করাটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। এই ডিঅক্সিরাইবোজ শর্করার সাথে নাইট্রোজেন বেস যুক্ত হবে, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে একটা পেন্টোজ সুগার বা শর্করা, তার সাথে একটা যখন নাইট্রোজেন বেস যুক্ত হয়, আমরা সেটাকে বলি নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয়, তাকে আমরা বলি নিউক্লিওটাইড। এভাবে নিউক্লিওটাইড গুলো একটার পর একটা যুক্ত হয়ে ডিএনএ এরকম একটা সূত্র তৈরি হয়। এপাশেও নিউক্লিওটাইড যুক্ত হয়ে সূত্র তৈরি হলো, এপাশেও নিউক্লিওটাইড গুলো যুক্ত হয়ে ডিএনএ আর এক অপর সূত্রটি তৈরি হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এই নিউক্লিওটাইডকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি, তাহলে আমি প্রথমেই বললাম যে একটা নিউক্লিওটাইড তৈরি হয় একটা সুগার, একটা নাইট্রোজেন বেস আর একটা অজৈব ফসফেট দিয়ে। তো নিউক্লিওটাইডকে ভাঙলে প্রথমে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নিউক্লিওসাইড, আর নিউক্লিওসাইডকে ভাঙলে পাওয়া যাবে সুগার আর নাইট্রোজেন বেস। এই সুগার, নাইট্রোজেন বেস এবং এই ফসফেট, এই তিনটা জিনিসেই আসলে ডিএনএ অণুর রাসায়নিক উপাদান বা রাসায়নিক গঠনে এই তিনটা জিনিসই পাওয়া যাবে। এবং এই জিনিসগুলোকে, অর্থাৎ এই
রাসায়নিক এই বস্তুগুলোকে আমি আরো একটু ব্যাখ্যা করার জন্য এই পাশে আমি এগুলো লিখে রেখেছি তোমাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা এই সুগারটা সম্বন্ধে একটু আলোচনা করে নেই। এটাকে পেন্টোজ সুগার বলা হয়। পেন্টোজ মানে হচ্ছে 5, অর্থাৎ এই সুগারটাতে কার্বন থাকবে 5টি, হাইড্রোজেন থাকবে 10টি, আর অক্সিজেন থাকবে 4টি। এই 5টা কার্বন, হাইড্রোজেন 10টি এবং অক্সিজেন 4টা, আসলে এই জিনিসগুলো মোটামুটি এই গঠনে থাকে। এটাকে আমরা পেন্টোজ সুগারের চাক্রিক গঠন বলি। এই পেন্টোজ সুগারে এই কার্বন গুলো একটার পর একটা ঘড়ির দিকে ঘুরে একটা চক্র তৈরি করে। ডিএনএ অণুতে যে পেন্টোজ সুগারটা থাকে শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই সেটা তোমাদেরকে বলেছি যে এইটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ। এই ডিঅক্সিরাইবোজ আর আরএনএ তে যেটা থাকে সেটা হচ্ছে রাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার আর রাইবোজ সুগারের তফাৎ হচ্ছে 2 নাম্বার কার্বনে। এই 2 নাম্বার কার্বনে আমরা এখানে দেখতেছি যে 2 নাম্বার কার্বনের উপরে আছে হাইড্রোজেন, নিচে হাইড্রোজেন। ডিঅক্সিরাইবোজ সুগারে একটা অক্সিজেন কম থাকে, আর রাইবোজ সুগারে কিন্তু অক্সিজেন হবে 5টা, অর্থাৎ এই 2 নাম্বার কার্বনে হাইড্রোজেনের পরিবর্তে এখানে থাকবে হাইড্রোক্সিল। তাহলে রাসায়নিক গঠনের প্রথম জিনিসটা আমরা জানলাম পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। এখন এই সুগারটার সাথে এই নাইট্রোজেন বেস গুলো যুক্ত হয়ে তৈরি হয় নিউক্লিওসাইড। শিক্ষার্থী বন্ধু, এখন আমরা নিউক্লিওসাইড তৈরি করব। নিউক্লিওসাইড তৈরির আগে এই নাইট্রোজেন বেস গুলো সম্বন্ধে একটু আমরা জানবো। নাইট্রোজেন বেস হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত একটা হেটারোসাইক্লিক রিং, যেখানে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে। এই কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন, এখানে আমরা যদি দেখি এই 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 চক্রটা আসলে এই হেটারোসাইক্লিক রিংটার ধরনের উপর এদেরকে, এই নাইট্রোজেন বেসগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনে কার্বন থাকবে 5টি, হাইড্রোজেন থাকে 4টি, আর নাইট্রোজেন থাকে 4টি। পিউরিনে ডিএনএ অণুতে পিউরিন, অ্যাডেনিন এবং গুয়ানিন থাকে। আরএনএ অণুতেও তাই, পিউরিনে অ্যাডেনিন আর গুয়ানিন অণু থাকে। পাইরামিডিনে যদি আমরা দেখি, পাইরামিডিনের ক্ষেত্রে এরকম 2টা বলয় থাকবে না, থাকবে একটা বলয়, একটা চক্র থাকে। এবং পাইরামিডিনের ক্ষেত্রে এখানে ডিএনএ অণুতে আমরা যদি দেখি পাইরামিডিন এবং সাইটোসিন থাকে। তবে আরএনএ অণুতে থাইমিন থাকে না, আরএনএ অণুতে থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিন। শিক্ষার্থী বন্ধু, আমি তোমাদেরকে এখন একটু দেখাবো যে এই নাইট্রোজেন বেস দুটো এই সুগারের সাথে ঠিক কোন জায়গায় যুক্ত হয়। এই নাইট্রোজেন বেস আমরা এই অ্যাডেনিনকে যদি এই সুগারের সাথে যুক্ত করতে চাই, তাহলে অ্যাডেনিনের 9 নম্বর নাইট্রোজেন যেটা আছে, আমি এখানে নাম্বারিং করে দিচ্ছি। এই 9 নম্বর নাইট্রোজেনের এই অংশটা এই কার্বনের 1 নম্বরের এই কার্বনের সাথে এখানে একটা বন্ধন তৈরি করে। 9 নম্বর নাইট্রোজেনে আছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন এবং এই হাইড্রোক্সিল মিলে এক অণু পানি অপসারিত হয়, ফলে এই সুগারের সাথে যুক্ত হতে পারে, তৈরি হয় নিউক্লিওসাইড, এবং এটাকে আমরা বলি অ্যাডেনোসিন। তেমনি অন্যান্য নাইট্রোজেন বেসগুলো যুক্ত হয়ে গুয়ানোসিন, সাইটিডিন, থাইমিডিন, ডিঅক্সিগুয়ানোসিন, ডিঅক্সিথাইমিডিন, ডিঅক্সিসাইটিডিন, এই নিউক্লিওসাইড গুলো তৈরি হয়। শিক্ষার্থী বন্ধু, সবশেষে রাসায়নিক গঠনে সবশেষ উপাদান বা রাসায়নিক উপাদান ডিএনএ অণুর সবশেষ উপাদান হচ্ছে অজৈব ফসফেট। এই অজৈব ফসফেটটা এখানে ফসফরিক অ্যাসিড হিসাবে থাকে। এখন এই রাসায়নিক উপাদানগুলো কিভাবে যুক্ত হয়ে ডিএনএর এই কাঠামোটা তৈরি করে, এই বিষয়টাই হচ্ছে ডিএনএ ভৌত গঠন। 2 জন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ফিতা, স্ক্রু, নাট
এই সমস্ত উপাদান দিয়ে তারা একটা ডিএনএ অণুর নকশা তৈরি করেন এবং সেই নকশাটাকে আমরা ডাবল হেলিক্স বলি। পরবর্তীতে এই আবিষ্কারের জন্য 1963 সালে এই দুইজন বিজ্ঞানী নোবেল প্রাইজ লাভ করেন। আমরা ডিএনএ অণুর ভৌত গঠনে ওয়াটসন এবং ক্রিকের যে ডাবল হেলিক্স মতবাদটা আছে, এই ভৌত গঠনের সেই ডাবল হেলিক্স মতবাদটা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু, আমি এখানে একটা ডিএনএ অণুর ভৌত গঠন বা একটা ছবি দিয়ে সেটা দেখানোর চেষ্টা করেছি। তো ডিএনএ অণুর ভৌত গঠনে ওয়াটসন এবং ক্রিকের যে মতবাদগুলো ছিল, কথাগুলো ছিল, ওয়াটসন এবং ক্রিক যে বক্তব্যগুলো দিয়েছিলেন, প্রথম বক্তব্যটা হচ্ছে যে ডিএনএ অণু দুইটা পলিনিউক্লিওটাইড সূত্রক দিয়ে গঠিত। এই সূত্রক দুটি একটা কেন্দ্রীয় অক্ষকে বেষ্টন করে ডান আবর্তে ঘড়ির কাঁটার দিকে বা ডান আবর্তনে এটা কি ঘূর্ণন থাকে। এই সূত্রক দুটি পরস্পরের সমান্তরালে বিন্যস্ত থাকে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সূত্রক দুটি হবে পরস্পরের বিপরীতমুখী। আমি শিক্ষার্থী বন্ধু আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে এই সূত্রকটা হচ্ছে উপরের দিকে উঠে গেছে, সরি এই সূত্রকটাকে আমরা নিচের দিকে নামায় দিচ্ছি, আর এই সূত্রকটা উপরের দিকে, অর্থাৎ এই সূত্রকটি নিচের দিকে নেমে আসছে আর এই সূত্রকটি উপরের দিকে উঠে গেছে। শিক্ষার্থী বিন্দু, সূত্রক দুটির আমরা যদি একেবারে প্রান্ত ভাগে দেখি, এই প্রান্ত ভাগে এটা হচ্ছে 3, এইটার শেষ প্রান্তে আছে 5, আবার এইটার উপরটা হচ্ছে 5 আর নিচেরটা হচ্ছে 3। তাহলে এই 3 আর 5 অর্থাৎ সূত্রক দুটি যে বিপরীতমুখী, সেটা আমি এখান থেকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে এর মাঝে যত নিউক্লিওটাইড আছে, একেবারে শুরুর যে নিউক্লিওটাইডটা, আমরা এই সূত্রকে এই শুরুর নিউক্লিওটাইডটা দেখতেছি, এই শুরুর নিউক্লিওটাইডে এটা হচ্ছে সুগার, এই সুগারের 3 নাম্বার কার্বনের যে হাইড্রোক্সিলটা ছিল সেটি মুক্ত, ফলে আমরা এটাকে বলি 3 প্রান্ত। আবার এই নিউক্লিওটাইড যতই থাকুক, একদম শেষের যে নিউক্লিওটাইডটি আছে সেই শেষের নিউক্লিওটাইডটা সুগারের 5 নাম্বার কার্বনের যে ফসফেটটি আছে, এই 5 নাম্বার কার্বনের এই ফসফেটটি মুক্ত, সেই জন্য এই সূত্রটাকে আমরা বলতেছি 3-5। অনুরূপ ভাবে এই সূত্রটা হচ্ছে 5-3 কার্বনমুখী। তার মানে সূত্রক দুটি হচ্ছে পরস্পরের বিপরীতমুখী ভাবে বিন্যস্ত থাকে। এটাকে ঘূর্ণন সিঁড়ির সাথে তুলনা করা হয়। তাহলে আমরা দেখতেছি যে এই সিঁড়ির যে হাতলগুলো আছে, এই হাতলগুলো সুগার এবং ফসফেট, সুগার ফসফেট, এভাবে সুগার ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মধ্য দিয়ে এটা তৈরি হয় এবং এর যে ধাপগুলো আছে, এই ধাপগুলো নাইট্রোজেন বেজ এবং হাইড্রোজেন বন্ডের সংযুক্তির মধ্য দিয়ে সেটা সৃষ্টি হয়। এবং দেখা যায় যে এই ফসফেটগুলো সুগারের 5 নাম্বার কার্বনের সাথে থাকে। একটা নিউক্লিওটাইডের যদি 5 নাম্বার কার্বনের সাথে থাকে, তাহলে এই ফসফেটটাই আবার পরের নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে। এভাবে ফসফেট নিউক্লিওটাইড গুলোকে যুক্ত করে রাখে। দুই পাশের সূত্রক দুইটার মাঝের যে ধাপগুলো আমরা বললাম নাইট্রোজেন বেজ দিয়ে গঠিত, এই নাইট্রোজেন বেজের সংযুক্তিটাও হচ্ছে শিক্ষার্থী বন্ধু, এটাও কিন্তু নির্ধারিত হবে, নির্দিষ্ট হবে, ফিক্সড। অর্থাৎ একটা সূত্রকে পিউরিন, অ্যাডেনিন বা গুয়ানিন, আর একটা সূত্রকে পাইরিমিডিন অর্থাৎ থায়ামিন বা সাইটোসিনের সাথে যুক্ত হয়। এখানে অ্যাডেনিন 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে থায়ামিনের সাথে এবং গুয়ানিন 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে সাইটোসিনের সাথে যুক্ত হয়। ডিএনএ অণু পেঁচানো, সেই প্যাচ আসলে একটা জায়গায় ঘুরে না, এই প্যাচটা একটা দূরত্ব অতিক্রম করে। সেই দূরত্বটা আমি এখানে এই একটা প্যাচ দেখালাম। এই একটা প্যাচের দূরত্ব যদি আমরা দেখি, ডিএনএ অণুতে ওই প্যাচের দূরত্ব হবে 34 অ্যাংস্ট্রম এবং এই একটা প্যাচে নিউক্লিওটাইড, এখানে আমরা দেখতেছি যে এগুলো নিউক্লিওটাইড জোড়, এই নিউক্লিওটাইড জোড়ের সংখ্যা থাকে 10 জোড়া, অর্থাৎ এই পাশে 10টি, এই পাশে 10টি। ফলে একটা নিউক্লিওটাইড থেকে আর একটা নিউক্লিওটাইডের যে গ্যাপ বা দূরত্ব, সেটা হচ্ছে, এটাকে যদি 10 দিয়ে ভাগ দেওয়া যায়, 3.4 অ্যাংস্ট্রম। শিক্ষার্থী বন্ধু, ডিএনএ অণুর দৈর্ঘ্যে মানে ছোট বড় হতে পারে, ডিএনএ অণুর দৈর্ঘ্য অনির্ধারিত, কিন্তু এর ব্যাস সবসময়
আর সূত্র দুটি সবসময় পরস্পরের 20 অ্যাংস্ট্রম দূরত্বে অতিক্রম করবে। এবং একটা প্যাচে যদি আমরা দেখি যে একটা প্যাচে হাইড্রোজেন বন্ড থাকবে 25টি। অ্যাডেনিন এবং থায়ামিন, আসলে অ্যাডেনিন এবং থায়ামিনের সাথে হাইড্রোজেন বন্ড থাকে 2টা করে, ফলে ওখানে 10টি। আর গুয়ানিন এবং সাইটোসিনের সাথে হাইড্রোজেন বন্ড থাকে 3টি, ফলে দেখা যায় যে 15টি। অর্থাৎ আমি বলতেছি যে যেহেতু 10টি নিউক্লিওটাইড থাকে, 10টা নিউক্লিওটাইডের 5টা যদি আমরা ধরি অ্যাডেনিন আর থায়ামিন, সেখানে হবে 10টি। আর যদি 5টা আমরা ধরি গুয়ানিন এবং সাইটোসিন, সেখানে হবে 15টি। শিক্ষার্থী বন্ধু, এই মোটামুটি ডিএনএ অণুর ভৌত গঠন। তো ডিএনএ অণুর ভৌত ও রাসায়নিক গঠন আমি খুব সহজেই তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডিএনএ অণুর জৈবিক তাৎপর্য অনেক। ডিএনএ অণু অনেক জৈবিক তাৎপর্য আছে। ডিএনএ অণু আমাদের সকল চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে। চুল কালো হওয়া, লম্বা হওয়া, গায়ের রং ফর্সা হওয়া, এই বৈশিষ্ট্যগুলো ডিএনএ নিয়ন্ত্রণ করে। ডিএনএ আসলে এক ধরনের প্রোটিন তৈরির নির্দেশ দেয়। আরএনএ সেই প্রোটিন তৈরির মধ্য দিয়ে আমাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। এক জেনারেশন থেকে, অর্থাৎ পিতামাতার থেকে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে সঞ্চারিত হওয়া, সেটাও ডিএনএ এর কাজ। শিক্ষার্থীবৃন্দ, ডিএনএ অণু সম্বন্ধে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানার থাকে, তাহলে আমি আমার মোবাইল নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা আমাকে ফোন করে সেটা জানতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আবারও তোমাদেরকে শুভেচ্ছা এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আবারও তোমাদের সাথে অনলাইনে ক্লাসে মিলিত হব এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।